আমি আমার বোনের নবজাতককে দেখতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের নিচে মাটি সরে গেল। দেখলাম আমার স্বামী অতি গোপনে আমার বোনের কপালে চুমু খেয়ে বলছে, আমাদের ছেলের নামের পাশে কিন্তু আমার পদবি থাকবে। আইমান তো শুধু আমাদের বিলাসবহুল জীবনটা চালিয়ে নেওয়ার জন্য টাকা জোগানোর একটা মেশিন মাত্র। আমার ছোট বোন সাইমা অবজ্ঞার সুরে বলল, ওর শরীর তো কাউকে সন্তান দেওয়ার জন্য যোগ্যই নয়, অন্তত এই কাজে ও তো ভালোই পটু। আমার রক্ত হিম হয়ে গেল। আমি চিৎকার করে ঘরে ঢুকলাম না, একটা চোখের জলও ফেললাম না। নিঃশব্দে নিজের গাড়ির দিকে ফিরে গেলাম তাদের এই নিখুঁত সুখী পরিবারের জন্য একটা অবিস্মরণীয় উপহার তৈরি করতে। আমি কখনো ভাবিনি যে একটা নবজাতকের কান্নার আওয়াজ শোনার আগেই তা আমার হৃদয় এইভাবে ভেঙে চুরমার করে দেবে। ভয়েস অ্যান্ড ভিডিও জান্নাত স্টোরি। সেদিন রবিবার আমি ঢাকার এক নামী হাসপাতালে এক রাশ উপহার আর মুখে এক কৃত্রিম হাসি নিয়ে পৌঁছালাম। আমার ছোট বোন সাইমা মাত্র এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। কয়েক মাস ধরে সে তার বাচ্চার বাবার পরিচয় গোপন রেখেছিল। আমার মা বারবার একই কথা বলতেন, এখন বিচার করার সময় নয়। সাইমা খুবই সংবেদনশীল মেয়ে, পরিবারই তো পরিবারের পাশে দাঁড়াবে। আর আমি বরাবরের মতো আমি পাশে দাঁড়ালাম। আমি বাচ্চার জন্য নরম এমব্রয়ডারি করা কম্বল, দামি কাঠের দোলনা আর একটা ছোট জামা কিনলাম যাতে লেখা ছিল প্রথম আলিঙ্গন। এটা শুধু উপহার ছিল না, এটা ছিল আমার কাছে এক টুকরো আশা। আমি চেয়েছিলাম আমার বোনের সাথে আমার দূরত্ব ঘুচিয়ে দিতে, যদিও আমাদের মাঝে সবসময় এমন এক অদৃশ্য দেয়াল ছিল যা আমি কখনোই বুঝতে পারিনি। আমার স্বামী রনি আমার সাথে আসতে পারেনি। সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে সিল্কের টাই ঠিক করতে করতে আমার কপালে চুমু খেয়ে বলেছিল, আজ আমার জোনিং বোর্ডের একটা জরুরি মিটিং আছে, সাইমাকে বলো আমি ওর জন্য খুবই গর্বিত। আমি হেসেছিলাম, কিন্তু তখনও বুঝিনি এই কথাটাই কয়েক ঘন্টা পর আমার বুকে তপ্ত সীসার মতো বিঁধবে। হাসপাতালে সে চেনা গন্ধ আর করিডোরের নীরবতা মারিয়ে আমি সাইমার কেবিনের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি হাসি মুখে ঢুকতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম ওকে জড়িয়ে ধরতে। আমি বিশ্বাস করতে চেয়েছিলাম যে আমার বৈবাহিক জীবনে মা হতে না পারার যে যন্ত্রণা আছে তা ভুলে অন্তত একটা পরিবার তো আমার পাশে আছে। ঠিক তখনই আমি রনির কণ্ঠস্বর শুনতে পেলাম। আমি থমকে দাঁড়ালাম। প্রথমে ভাবলাম ভুল শুনেছি, হয়তোবা সে কাজ পেলে আমাকে চমকে দিতে এসেছে, হয়তোবা প্রথমবারের মতো আমি তার কাছে কোনো গুরুত্ব পেয়েছি। কিন্তু পরক্ষণেই আমি তাকে হাসতে শুনলাম। রনি বলছে, আইমান কিচ্ছু সন্দেহ করেনি। বেচারি ভাবছে আমি ফার্মের কাজে ডুবে আছি। যতদিন ও ক্রেডিট কার্ডে বিল আর গুলশানের ফ্ল্যাটের কিস্তি দিচ্ছে ততদিন ওর অন্ধকারে থাকাই ভালো। আমার চারপাশটা যেন দুলতে লাগলো। আমি দরজার একটু কাছে গেলাম। দরজাটা সামান্য খোলা ছিল, আমি ভেতরে ঢুকিনি, এমনকি নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলাম। এরপর আমার মায়ের গলা শুনতে পেলাম, ঠান্ডা আর শান্ত স্বর। মা এমন ভাবে কথাগুলো বলছেন যেন খুব সাধারণ বিষয়ে কথা হচ্ছে। মা বললেন, আইমানকে ওর মতোই থাকতে দাও না, অন্তত টাকা পয়সার দিক দিয়ে তো মেয়েটা কাজে লাগছে। তুমি আর সাইমা সুখী হওয়ারই যোগ্য। আইমান বরাবর একটু কঠিন আর নিরস স্বভাবের ছিল, আর হবেই বা না কেন, ওর শরীর তো কাউকে সন্তান দেওয়ার মতো ক্ষমতাই রাখে না। আমার হাতের গিফট ব্যাগটা কেঁপে উঠলো। এরপর সাইমা সেই তৃপ্ত হাসির শব্দ পেলাম। সে বলল, ধন্যবাদ মা। রনি যখন প্রমোশন পেয়ে ওকে ডিভোর্স দেবে তখন আমরা একটা সত্যিকারের পরিবার হব। বাচ্চাটা দেখতে একদম ওর বাবার মতোই হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না। রনি এমন এক গর্ব নিয়ে উত্তর দিল যা সে আমার সাথে কথা বলার সময় কখনোই দেখায়নি। আমার ছেলের নামের পাশে আমার বংশের পরিচয় থাকবে। আর আইমান, ওকে এটা মেনে নিতেই হবে। ও তো সবসময় সবকিছু মেনেই নেয়। প্রথমে আমার রাগ হলো না, বরং এক গভীর শূন্যতা অনুভব করলাম। মনে হলো কেউ যেন আমার বুক চিরে গত 6 বছরের সংসার, জন্মদিন, প্রতিশ্রুতি আর যন্ত্রণাদায়ক সব চিকিৎসার স্মৃতি টেনে বের করে নিয়েছে। আমি চিৎকার করিনি, দরজায় লাথি দিয়ে খুলিনি। আমি 1 পা 2 পা করে পিছিয়ে এলাম। তারপর রোবটের মতো হাঁটতে হাঁটতে হাসপাতালে বাইরে চলে এলাম। লিফটে যখন আমার প্রতিবিম্বও দেখলাম তখন আমার চেহারা শান্ত, কিন্তু চোখ দুটো ছিল শুকনা। আমার ভেতরে কিছু একটা মরে গেছে আর নতুন কিছু একটা জেগে উঠেছে। গাড়িতে বসে আমি সেই নীল কম্বলটার দিকে তাকালাম। এক নিষ্পাপ শিশুর জন্য ভালোবাসায় কিনেছিলাম এটা, কিন্তু শিশুটি তো কোনো দোষ নেই। ওই বড় মানুষগুলোই অপরাধী। আমি বাড়ি না গিয়ে একটা ক্যাফেতে গিয়ে বসলাম।